প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, রসায়ন প্রভাষক, রসায়ন বিভাগ, সৃষ্টি কলেজ টাঙ্গাইল। তো আজকে আসছি তোমাদের সামনে রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় নিয়ে। তো আমি আছি তোমাদের সাথে ভরের পরমাণু মডেলের আলাপ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আমরা শুরুতেই বোর পরমাণু একটু আলাপ করে নেই যে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর রাদার পরমাণু মডেলে ত্রুটিগুলা সংশোধনপূর্বক পরমাণু গঠন সম্পর্কে যে মতামত দেন তা বোর পরমাণু মডেল নামে পরিচিত। আসলে বোর পরমাণু মডেলটি বলবিদ্যা কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বোর পরমাণু মডেলটি আমরা তিনটি উপায় জেনে রাখি। শুরুতেই দেখি একটি, তাহলে আমরা কার মডেল করতেছি? বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। তাহলে যেহেতু বোর পরমাণু মডেলটি কোয়ান্টাম বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত, সেহেতু তিনটি নিয়ম প্রতিষ্ঠিত। প্রথম লেখা শক্তি স্তর বিষয়ক মতামত, দ্বিতীয়টি হচ্ছে কৌণিক ভরবেগ বিষয়ক মতামত, তৃতীয়টি হচ্ছে শক্তির বিকিরণ বিষয়ক মতামত। তাহলে আমরা দেখি প্রথমটা শক্তি স্তর বিষয়ক মতামত। শক্তি স্তর বিষয়ক মতামত। দ্বিতীয়টা দেখি কৌণিক ভরবেগ মতামত। কৌণিক ভরবেগ বিষয়ক মতামত। তৃতীয়টা আমরা দেখি শক্তি বিকিরণ বিষয়ক মতামত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তিনটা দেখতে পাবে। আমরা এখন এই তিনটা নিয়মই একটু বিস্তারিত ভাবে তোমাদের সামনে একটু উপস্থাপনা করব। শুরুতে করব শক্তি বিষয়ক মতামত। আসলে আমরা জানি যে নিউক্লিয়াস কি? ধনাত্মক চার্জযুক্ত। নিউক্লিয়াস কি? ধনাত্মক চার্জযুক্ত। নিউক্লিয়াসের চতুর্পাশে একটা ফাঁকা জায়গা থাকে, যেটা ইলেকট্রন কি ঘূর্ণনরত। তারপরে থাকে তাদের শক্তি স্তর। তারপরে কি থাকে? তাদের শক্তি স্তর। আমরা সেই শক্তি স্তরগুলো দেখাবো। আমরা শুরুতে দেখছি শক্তি স্তর বিষয়ক মতামত, এই কারণে আমরা শক্তি স্তরগুলো দেখব। আসলে শক্তি স্তর বিষয়ক মতামত যখন যায়, আমরা জানি পরমাণুতে যে সব ইলেকট্রন থাকে তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো দিকে বৃত্তাকার কক্ষপথে বিচরণ করতে পারে না। আবার আমরা শুনি পরমাণুতে যে সব ইলেকট্রন থাকে তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো ঘুরতে পারে না। কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে কোনরূপ শক্তি বিকিরণ না করে অনবরত ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হয়। এই কক্ষপথগুলো কি? শক্তি স্তর বলা হয়। এই শক্তি স্তরগুলোকে একটা কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, যার মান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। আর আমরা জানি যে এই শক্তি স্তরগুলোকে ইংরেজি অক্ষর K, L, M, N দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলছি যে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো থাকবে তারা ইচ্ছামতো ঘুরতে পারবে না, তারা এক স্তর থেকে আরেক স্তরে যেতে পারবে না। এদের জন্য কি একটা স্তর আছে, এটা হলো শক্তি স্তর। যে শক্তি স্তরগুলো কি আমরা একটু দেখি, যে নিউক্লিয়াসের পাশে একটা ফাঁকা জায়গা K, L, M, N। আমরা লিখলাম কি K, L, M।
এই যে নিউক্লিয়াসের চতুর্সাইডে যে ফাঁকা, আমরা জানি ইলেকট্রনগুলো কি এইভাবে ঘুরতে থাকে, ইলেকট্রনগুলো কি এইভাবে ঘুরতে থাকে, ইলেকট্রন। তো এই যে ফাঁকা, আমরা এরা জানি শক্তি স্তরগুলোকে n কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যদি কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ n এর মান 1 2 3 ডটের দ্বারা ইত্যাদি কি ইত্যাদি একটা পূর্ণ সংখ্যা, ইত্যাদি একটি পূর্ণ সংখ্যা, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা এই ক্যাপিটাল লেটার দ্বারা লিখছি যে কে এল এম এন। কি লিখছি আমরা? কে এল এম এন। তাহলে আমরা দেখি যে কে শেলটা কি, এটা কয়টা শেল এখানে আমি চিত্র আঁকেছি? 4টা শেল। কি শেল? কে শেল, এল শেল, এম শেল, এন শেল। যদি আমরা ধরি কে প্রথম শেল, প্রথম শেল, প্রথম শেল অর্থাৎ 1, দ্বিতীয় শেল অর্থাৎ 2 বা দ্বিতীয় শক্তি স্তর, এম শেল বা তৃতীয় শেল বা 3 বা তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শেল বা চতুর্থ শক্তি স্তর। এই জন্য আমরা 1 দ্বারা প্রথম শক্তি স্তর, 2 দ্বারা দ্বিতীয় শক্তি স্তর, 3 দ্বারা তৃতীয় শক্তি স্তর, 4 দ্বারা কি চতুর্থ শক্তি স্তর। আমরা জানি শক্তি স্তরগুলোকে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাওয়া যাবে না নিউক্লিয়াস থেকে। প্রত্যেকটা শক্তি স্তর কি থাকবে? এইভাবে আলাদা থাকবে। এই জন্য আমরা জানি যে এই নিউক্লিয়াস হতে যত দূরে যাওয়া যায় কক্ষপথের শক্তি তত বৃদ্ধি পায়। আমরা জানি প্রত্যেকটা শক্তি স্তর থেকে নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে কি দূরে চলে যাচ্ছে। এই জন্য আমরা বলতেছি যে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তার শক্তি স্তরগুলো কি ততই বৃদ্ধি পায়। আমরা এখানে যদি আমরা লিখি n যেহেতু লিখলাম 1 2 3 n 4, অর্থাৎ কে হচ্ছে প্রথম শক্তি স্তর, এল হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এম হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এন হচ্ছে কি চতুর্থ শক্তি স্তর। তাহলে আমরা এখন দেখব কৌণিক ভরবেগ বিষয়ক মতামতটা দেখব। কি দেখব? কৌণিক ভরবেগ বিষয়ক মতামত। কৌণিক ভরবেগ বিষয়ক মতামত, বিষয়ক মতামত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কোন নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এর মান নির্দিষ্ট বা h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। আমরা আরেকবার শুনি যে কোন নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এর মান নির্দিষ্ট h/2π এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক। যদি একটি ইলেকট্রনের বর যদি আমরা দেখি তাহলে সূত্রটি আমরা লিখতে পারি mvr সমান সমান nh/2π। তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী যদি লিখি m হচ্ছে ইলেকট্রনের ভর, m হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ, আর হচ্ছে কি ইলেকট্রনের ব্যাসার্ধ, ইলেকট্রনের ব্যাসার্ধ, বি হচ্ছে ইলেকট্রনের কৌণিক বেগ, ইলেকট্রনের কৌণিক বেগ, বি হচ্ছে ইলেকট্রনের কৌণিক বেগ। তারপরে আমরা জানি এই শরীরটা কি প্লাঙ্কের ধ্রুবক। কার ধ্রুবক? প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমরা জানি যে প্লাঙ্কের একটা নির্দিষ্ট মান আছে। তাহলে আমরা মানটা দেখতে পারি যে দেখতে পারি যে 6.626 6.626
626 into 10 to the power inverse 34 joule second into 10 to the power inverse joule second আমরা কৌণিক ভরবেগ mvr n/2 পার আমরা জানি পায়ের মান জানি 22/7 অথবা 3.1416 আমরা এবার আসি কি শক্তির বিকিরণ বিষয়ক মতামত কি আসবে শক্তির বিকিরণ বিষয়ক মতামত 3 নম্বরে আসি আমরা শক্তির বিকিরণ বিষয়ক মতামত বিকিরণ বিষয়ক মতামত শক্তির বিষয়ক মতামত আমরা জানি যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনো একটিতে বিচরণকালে ইলেকট্রন কোনো শক্তি বর্জনও করে না শোষণও করে না আমরা আরেকবার বলি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে কোনো ইলেকট্রন শক্তি বর্জনও করে না এবং কি শোষণও করে না অর্থাৎ এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো স্থির না থাকলেও এদের শক্তি স্থির থাকে ইলেকট্রনগুলো স্থির না থাকলেও এদের শক্তি স্থির থাকে ইলেকট্রনের এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে সে কি করতে পারে নিম্ন শক্তি স্তরে যাইতে পারে এবং নিম্ন শক্তি স্তর থেকে সে কি উচ্চ শক্তি স্তরে যাইতে পারে তাহলে আমরা এখন দেখব যে উচ্চ শক্তি স্তর যদি আমরা E2 ধরি আমরা কি ধরলাম E2 আর নিম্ন শক্তি স্তর কি ধরলাম E1 ধরলাম যদি এটাকে আমরা ধরি কি উচ্চ শক্তি স্তর আমরা যদি E1 টা নিম্ন শক্তি স্তর তাহলে আমরা এই দিকে দেখি যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি আসে বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে আমরা দেখি যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তাহলে সেটা হয় বিকিরণ সেটা কি হবে শক্তি বিকিরণ ঘটবে সেটা কি হবে বিকিরণ হবে আবার আমরা দেখি যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি কি ঘটবে শোষণ ঘটবে তাহলে শক্তি শোষণ হবে তাহলে আমরা জানি যে যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর যায় শক্তির কি ঘটে বিকিরণ ঘটে নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির কি হয় শোষণ ঘটে যদি এই শোষণ ঘটে তাহলে আমরা লিখতে পারি যে উচ্চ শক্তি স্তর থেকে শক্তি যদি নিম্ন শক্তি স্তরে যায় তাহলে আমরা লিখতে পারি ডেল E2 বিয়োগ E1 অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে শক্তি কি হলো বিকিরণ ঘটলো আবার যদি আমরা দেখি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি কি হয় শোষণ ঘটে তবু আমাদের কি হয় ডেল E2 E1 তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি যে আমরা একটা চিত্র আর্ট করে দেখি এই যে তাহলে যদি আমরা এইভাবে দেখি কোথায় থেকে আসতেছে একটা ই শক্তি ই আর এই পাশে কি ধরতেছে আমরা একটা E1 আমরা যদি E1 ধরি এটা কি E2 আর টোটাল শক্তিটা কি E তাহলে যদি আমরা এইভাবে লিখতে পারি যে এটা থেকে E1 থেকে এই শক্তি অর্থাৎ E2 থেকে E1 E1 থেকে E2 শক্তির পার্থক্য যদি আমরা ধরি ডেল E কি ধরে আমরা পার্থক্য ডেল E তাহলে আমরা সমীকরণটা লিখতে পারি ডেল E2 বিয়োগ E1 সমান সমান H V
এখানে বি বিকিরণ বা শোষিত তড়িৎ বিশ্লেষণের কম্পাঙ্ক। এখানে 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 আমরা এখানে লিখি যে এখানে এইচ কি, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমরা কিছুক্ষণ আগে বলছি প্লাঙ্কের ধ্রুবক, এইচটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, আর বিটা হচ্ছে আমাদের কি, বিকিরিত বা শোষিত তড়িৎরশ্মির কম্পাঙ্ক। বিকিরিত বা শোষিত তড়িৎরশ্মির কম্পাঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তিনটাই মোটামুটি বুঝে ফেলছো। আমরা এখন দেখব যে বোর পরমাণুর সীমাবদ্ধতা। আমরা কি দেখব? বোর পরমাণু সীমাবদ্ধতা। আমরা দেখব বোর পরমাণু সীমাবদ্ধতা বা ত্রুটি। সীমাবদ্ধতা কার? বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো আমরা জানি যে বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর প্রতিটি ইলেকট্রনের অবস্থান আর গতিবেগ সুনির্দিষ্ট এবং নির্ণয় করা সহজ, কিন্তু হাইজেনবার্গ এর অনিশ্চয়তা নীতির মতে ইলেকট্রনের অবস্থান ও গতিবেগ একত্রে কখনো সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। আবার দ্বিতীয়টা ভাবে এবার আমরা বলতে পারি যে বোর পরমাণু মডেল অনুসারে পাশাপাশি দুইটি ভিন্ন শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন স্থানান্তরিত হলে বর্ণালীর কেবল একটি রেখা সৃষ্টি হতে পারে, কিন্তু সূক্ষ্ম বর্ণালী বীক্ষণ যন্ত্র পরীক্ষা করলে পরমাণু সমূহের বর্ণালীর একটি রেখার কি স্থানে সূক্ষ্ম কয়েকটি রেখার অবস্থান দেখা যায়। বোরের মতামত এই রেখাগুলোর উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা তৃতীয় নাম্বারটা দেখি। প্রকৃতপক্ষে এক ইলেকট্রন নির্দিষ্ট পরমাণু হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ্য আয়নসমূহ, যেমন আমরা ধরতে পারি কি He লিথিয়াম 2+, বর্ণালী বোরের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন নির্দিষ্ট পরমাণু বর্ণালী এই মডেল দ্বারা কি ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখলাম বোর পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল কাকে বলে, তার সীমাবদ্ধতা, এবং বোর পরমাণু মডেলের শক্তি বিষয়ক মতামত, কৌণিক ভরবেগ বিষয়ক মতামত, শক্তির বিকিরণ বিষয়ক মতামত। আমরা শক্তি বিষয়ক মতামতটা ভালোভাবে দেখব। আমরা এখানে যে তোমাদের শিখাইলাম কে সেল, এম সেল, এল সেল, এন সেল, এই সেলগুলোর সাহায্যে আমরা কোয়ান্টাম সংখ্যার মানগুলো বের করতে পারবো। তাই আমরা মনোযোগ সহকারে একটু দেখব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।